বুদ্ধি থাকলে উপায় ঠিক কোনো না কোনোভাবে বেরিয়ে আসে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের আকবর এবং বীরবলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। একবার সম্রাট আকবর রাজসভায় বসেছিলেন। ওনার সাথে ওনার মন্ত্রী বীরবল সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় অন্যান্য অনেক সদস্যরাও বসেছিলেন। হঠাৎই সম্রাট আকবর দেখতে পেলেন ওনার সামনে একজন মানুষ বাইরের দিক থেকে হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত হলেন। লোকটার পোশাকের সব দেখে মনে হচ্ছিল লোকটা বেশ অবস্থা সম্পন্ন একজন মানুষ। ভীষণই অবাক দৃষ্টিতে সেই মানুষটার দিকে তাকিয়ে সম্রাট আকবর তাকে জিজ্ঞাসা করে বললেন, এ কি, কে আপনি? আর এরকম হন্তদন্ত হয়ে এসে এখানে প্রবেশ করলেন কেন? এই কথা শুনে সেই মানুষটা হাঁপাতে হাঁপাতে সম্রাট আকবরকে উদ্দেশ্য করে বললেন, রাজামশাই, আমি হলাম একজন স্বর্ণ ব্যবসায়ী। আপনার রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরেই আমার একটি সোনার দোকান রয়েছে। সেই দোকানে আমার কর্মচারীরা কাজ করে। আজকে আমি দোকানটা দেখাশোনা করার জন্য কিছুক্ষণের জন্য এসেছিলাম। আমি দোকান থেকে বেরিয়ে যেতেই যাব, ঠিক সেই মুহূর্তেই দেখলাম আপনার এই প্রাসাদের এই দিক থেকে কেউ একজন ছুটে এসে আমার দোকান থেকে একটি সোনার গলার হার নিয়ে দৌড়ে পালিয়ে আবার আপনার রাজপ্রাসাদের এদিকেই ঢুকে গেল। কিছু বুঝে ওঠার আগেই সে এরকমভাবে এসে গলার হারটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল যে জোরজার করে কিছু করতেও পারলাম না। তাও চেষ্টা করেছিলাম ধরার, কিন্তু সেই চোরটাকে ধরার অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত অসফল হয়ে। তবে আমি নিশ্চিত যে সেই চোরটা আপনার এই রাজপ্রাসাদেই অবস্থিত কেউ হবে, কিন্তু বুঝতে পারছি না যে সেটা কে। সেই কারণেই আমি হন্তদন্ত হয়ে আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। দয়া করে আমাকে সাহায্য করুন রাজামশাই। সেই মানুষটার এই ধরনের কথা শুনে রাজামশাই বুঝে উঠতে পারছিলেন না যে এই রাজসভার মধ্যে আসলে কে সেই চোরটা হতে পারে। তারপরে তিনি অনেক ভাবনা চিন্তা করার পর ওনার পাশেই দাঁড়িয়ে থাকা ওনার একনিষ্ঠ মন্ত্রী বীরবলকে বললেন, বীরবল, আমার মনে হয় আমার এই প্রাসাদে উপস্থিত 10 জন পরিচারকের মধ্যেই কেউ একজন এই জঘন্যতম কাজটা করতে পারে, কিন্তু সেই 10 জনের মধ্যে কে আসলেই এই কাজটা করেছে সেটা আমি বুঝে উঠতে পারছি না। তুমি কি কোনোভাবে আন্দাজ করতে পারছো যে কে করতে পারে এই ধরনের কাজ সেই 10 জন পরিচারকের মধ্যে? মন্ত্রী বীরবল তখন একটু ভেবে সম্রাট আকবরকে বললেন, রাজামশাই, আমি 10 জনের মধ্যে আসল চোর যে কে সেটা বুঝে উঠতে না পারলেও এই চোর ধরার জন্য একটি সহজ উপায় অবলম্বন করতে পারি। আপনি শুধুমাত্র এই দায়িত্বভারটা আমার উপর ছেড়ে দিন আর আমাকে একটা দিন সময় দিন। আমি সেই চোরের হদিশ ঠিক খুঁজে বার করব। বিশ্বস্ত মন্ত্রী বীরবলের ওপর দায়িত্বভার দিয়ে সম্রাট আকবর সেই ব্যবসায়ীটিকে বললেন, কালকে তুমি আবার এই সময় প্রাসাদে এসো। আসল চোর যে কে সেটা ঠিক ধরা পড়বে। সম্রাট আকবরের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে সেই ব্যবসায়ী সেখান থেকে সেদিনকার মতো বাড়ি ফিরে আসলেন। অপরদিকে মন্ত্রী বীরবল সম্রাট আকবরের রাজপ্রাসাদে কর্মরত 10 জন পরিচারককে রাজসভায় তৎক্ষণাৎ ডেকে পাঠালেন। ডাক পেয়ে সকলে তৎক্ষণাৎ রাজসভায় এসে উপস্থিত হলো। 10 জন পরিচারকের প্রত্যেককেই মন্ত্রী বীরবল ভালো মতো পর্যবেক্ষণ করতে লাগলেন। বেশ কিছুক্ষণ আগা পাঁচতলা সকলকে পর্যবেক্ষণ করার পর মন্ত্রী বীরবল সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে ব্যবসায়ীর দোকান থেকে গলার হার চুরি করেছে বলো তো? বীরবলের এই কথা শুনে সকলেই অবাক দৃষ্টিতে বীরবলের দিকে চেয়ে রইল। বীরবল খুব ভালো মতোই জানতো যে এত সহজে কারোর মুখ থেকেই তিনি কথা বার করতে পারবেন না। অতএব এত সহজ পদ্ধতিতে তিনি আসল চোরকে ধরতেও পারবেন না। তখন তিনি অন্য পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নিয়ে সেখানে উপস্থিত 10 জন পরিচারকের মধ্যে থেকে সকলের হাতে সমান উচ্চতা সম্পন্ন এবং একই রকম দেখতে 10টি মোটামুটি মাপের লাঠি ধরিয়ে দিলেন। তারপর সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এই লাঠিগুলোকে আজকে তোমাদের কাছে রাখবে। সারা রাত এই লাঠিটাকে বিছানার তলায় রেখে তোমরা সেই লাঠির ওপরে শোবে। তোমাদের মধ্যে যেজন প্রকৃত চোর তার লাঠিটাই শুধুমাত্র অখণ্ড থাকবে, তা না হলে বাকি সকলের লাঠি থেকে 3 ইঞ্চি করে লাঠি কমে যাবে। কাল সকালে ঠিক এই সময়ে তোমরা এই লাঠিগুলোকে নিয়ে পুনরায় প্রাসাদে এসো। আমি সকলের লাঠি পর্যবেক্ষণ করে দেখব আর তারপর চোর ধরব। এই কথা বলার পর সকলেই যে যার কাজে পুনরায় নিযুক্ত হয়ে পড়ল। তারপরে সারা রাত যে যার ঘরে গিয়ে বীরবলের কথা অনুযায়ী লাঠিটা বিছানার নিচে রেখে শুয়ে পড়ল।
পরের দিন সকালে একই সময় 10 জন পরিচারকের সকলে মিলে পুনরায় রাজসভায় এসে উপস্থিত হলো আগের দিন বলে দেওয়া মন্ত্রী বীরবলের কথা অনুযায়ী। তখন সেখানে সকলেই উপস্থিত ছিল, অর্থাৎ সম্রাট আকবর, মন্ত্রী বীরবল, গলার হার চুরি যাওয়ার সেই ব্যবসায়ী এবং রাজসভার অন্যান্য সদস্যরা। 10 জন পরিচারকের সকলের কাছেই ছিল আগের দিনের বীরবলের দেওয়া সেই লাঠিগুলো। বীরবল সকলের কাছে এক এক করে গিয়ে সকলের লাঠিগুলো ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। লাঠিগুলো দেখতে দেখতে একজনের সামনে এসে দাঁড়াতেই বীরবল দেখলো সেই পরিচারকের লাঠিটি 3 ইঞ্চি মতো কাটা, অর্থাৎ এটাতে খুব স্পষ্টভাবেই বোঝা গেল যে সেই পরিচারক সকলের কাছে নিজের দোষটা ঢাকার জন্য আগে থেকেই সেই লাঠিটাকে 3 ইঞ্চি কেটে নিয়ে এসেছে, যাতে কেউ তার চুরিটা ধরতে না পারে। এইভাবে বীরবল অতি সহজেই ধরে নিল যে আসল চুরিটা কে করেছে। তারপর সেই পরিচারকের ঘর ভালোভাবে তল্লাশি করে অবশ্য চুরি যাওয়া সেই গলার সোনার হারটি তার বিছানার নিচ থেকেই পাওয়া যায়। অবশেষে সেই ব্যবসায়ী নিজের ন্যায় বিচার পেলেন এবং খুব আনন্দ সহকারে নিজের চুরি যাওয়া সেই গলার সোনার হারটিকে নিয়ে রাজপ্রাসাদ থেকে বিদায় নিলেন, সকলকে বিদায় জানিয়ে। রাজামশাই সেই চোর পরিচারককে উপযুক্ত শাস্তি দিলেন এবং পুনরায় তিনি নিজের বিশ্বস্ত আর বুদ্ধিমান মন্ত্রী বীরবলের বুদ্ধিমত্তায় আনন্দিত হয়ে ওনাকে সকলের সামনে অসংখ্য পরিমাণে বাহবা জানালেন। বন্ধুরা, বুদ্ধি প্রয়োগে কার্যসিদ্ধি করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বুদ্ধি থাকলে যে কোনো সমস্যার কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসে। দ্বিতীয়ত, যে অসৎ কর্মের সাথে লিপ্ত হবে সে একদিন না একদিন কোনো না কোনোভাবে ঠিক ধরা পড়বে। তৃতীয়ত, কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। এই জন্যই বলা হয় যে এমন কোনো কাজ কখনো করতে নেই যেটা করে পরে পস্তাতে হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।